দোষারোপ করছে। জাঙ্কুককে দোষারোপ করছে এই কারণে যে জাঙ্কুক এই ক্যাম্পের দায়িত্বে ক্যাপ্টেন। আশেপাশে তো আরো অনেক কর্মকর্তা ছিল, শুধুমাত্র ক্যাপ্টেনের উপরে দোষ দিলেই তো হবে না। সাধারণ মানুষরা তো এতটুকু বুঝতে পারছে না। আমি হতাশ বোধ করছি, বিশেষ করে সেই ছোট্ট শিশুর জন্য। তার বন্ধুর সাথে যা ঘটেছে এটা নিয়ে সে অনেক বেশি আঘাত পেয়েছে এবং কি সে এত ছোট বয়সে এই নৃশংসতার শিকার হলো। নিহত সৈনিকদের দাফন করার সাথে সাথে তাদের সম্মান জানিয়ে সালাম করা হলো। সবকিছু যেমন শান্ত হয়ে গেছে এবং সবাই শোক পালন করছে, সবাই কান্না করছে এবং এইসব দেখে তের অনুভূতি বেদনাদায়ক। শোক অনুষ্ঠান শেষ হলে প্রশিক্ষক তাদের সবাইকে বলল, আজকে যারা মারা গেছে তাদের শোকের জন্য আজ কোনো প্রশিক্ষণ নেই। ইতিমধ্যে সূর্যাস্ত হয়ে গেছে এবং তে তাদের বিল্ডিং এর ছাদে বসে আছে। এটি শান্ত এবং শান্তিপূর্ণ ছিল, কিন্তু তে অনুভব করতে পারছে তার মনে অনেক কষ্ট চাপা আছে। তে জানে না কেন তার মন খারাপ, আর আজকে এত বড় বিপত্তি কারা ঘটালো। হয়তো এত মানুষের মারা যাওয়ার কারণে, এত মানুষের হত্যার কারণে। তে এই সময়কে ঘৃণা করে, এতে কোনো মজা নেই, শুধু দুঃখ আর ইতিহাসে ঘৃণিত করে। কিন্তু তে যেহেতু ইতিহাসের অতীতে চলে এসেছে, তাই তাকে সবকিছু কাটিয়ে উঠতে হবে। সূর্যাস্তের আরো ভালো দৃশ্য দেখার জন্য তে উঠে দাঁড়ালো। তের মনে হচ্ছিল এই দৃশ্যটা তাকে সান্ত্বনা দিচ্ছে। তে জাঙ্কুকের কথা অনেক মনে পড়ছিল। এই মানসিক চাপের ভিতর হয়তো বা তে জাঙ্কুকের কাছে একটু বিশ্রাম নিতে পারত, কিন্তু তেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার মতো জাঙ্কুক কোথায়? জাঙ্কুক তেকে যে নেকলেসটা দিয়েছে, তে সেটা শক্ত করে ধরেছিল। তুমি আমাকে যে নেকলেসটা দিয়েছো সেটা আমি এখনো পরে আছি এবং এটা আমার মৃত্যুর সময় পর্যন্ত গলায় থাকবে। তুমি যেভাবেই থাকো না জাঙ্কুক, আমি জানি তুমি আমাকে সেই আগের মতোই ভালোবাসো। তে পরিচিত গলার আওয়াজ পেয়ে তে পেছন ফিরে তাকালো এবং সেই ব্যক্তিটিকে দেখে তের মনটা একটু ভালো হয়ে গেল। বোগাম, তুমি তাহলে সুস্থ আছো? বোগাম, তুমি কি কান্না করেছো? কিন্তু বোগাম একটা মিথ্যা হাসি দিল। তুমি কি বোঝাতে চাচ্ছ তে? তোমার চোখ ফুলে আছে। আমি বলেছিলাম না আমি শক্তিশালী, কিন্তু দেখো আমি আমার বন্ধুদের বাঁচাতেই পারলাম না। আজকে হোসুক আমাদের ছেড়ে চলে গেছে। বোগাম, তুমি এভাবে কান্না করো না। আরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু আগুনের কাছে হেরে যায়। বোগাম কাছে যে মানুষটা একদিন বলেছিল সে অনেক শক্তিশালী। আমি বিশ্বাস করতে পারছি না আমরা হোসুককে হারিয়েছি। সে অনেক ভালো একটা মানুষ ছিল। হোসুক আমার কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু ছিল। আমার মন খারাপ থাকলে সে আমাকে মজার মজার কথা শুনিয়ে হাসানোর চেষ্টা করত। হোসুক আমার কাছে একজন বড় ভাইয়ের মতো ছিল। আমার প্রয়োজন না থাকলেও সে আমাকে সাহায্য করত। এখন আমার মন খারাপ থাকলে কেউ আমাকে হাসাতে চেষ্টা করবে না। হোসুক আমাকে সব সময় জিজ্ঞাসা করতো আমি ঠিক আছি কিনা। আমি তাকে বাঁচাতে পারিনি তে, সে আকাশের তারা হয়ে গেছে। আমি জানি আমি তোমার কষ্ট আর তুমি আমার কষ্ট কখনোই বুঝতে পারবে না, কিন্তু যতই হোক আমি তোমার পাশে আছি। তে, আমিও তোমার পাশে আছি। এর কথাগুলো শুনে বোগামের কান্না থেমে গিয়েছিল এবং বেশ কিছুক্ষণ তারা এভাবেই বসে অনেকক্ষণ কথা বলে। বেশ কিছুক্ষণ পর তে কিছু একটা মনে পড়লো আর হঠাৎ করেই বোগামকে বলে উঠলো, আমি এক জায়গায় যাব, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ যাবো, চলো। এরপর বোগাম আর তে সেই জায়গায় রওনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায়। সেটা ছিল মিনির বাড়ি, যে মেয়েটা মারা গেছে। ওদের বাড়ির সামনে অনেক ফুল ছিল এবং বাইরে অনেক আত্মীয় স্বজন। তে বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছে। তখনই মিনির মা কাঁদতে কাঁদতে এসে বলল, কে তোমরা এখানে কেন? আমি মিনির বন্ধু, আমি এখানে সমবেদনা জানাতে এসেছি। থামো, আমি তোমাকে চিনি। তুমি সেই না যে ক্যাপ্টেন জিওনকে মামলা থেকে বাঁচিয়েছিলে? হ্যাঁ, এই মেয়েটা ক্যাপ্টেন জিওনের পক্ষে, সে ওকে বাঁচিয়েছিল। লোকগুলো থেকে বাজে কথা বলতে লাগলো এবং চিৎকার চেঁচামেচি করতে লাগলো, যা দেখে তের অনেক বেশি কষ্ট হলো। তোমরা এখানে কেন এসেছো? তোমাদের ক্যাপ্টেনের জন্য আমার মেয়ে আজ মৃত। আপনারা সবাই দয়া করে থামুন, দয়া করে আপনারা থামুন। আমরা এখানে মারামারি করতে আসিনি। আর আপনি আপনার বাচ্চার মৃত্যুর চেঁচামেচি করতে কিভাবে পারছেন? বোগামের এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমরা আপনার বাচ্চার জন্য আবারও সমবেদনা জানাচ্ছি। শুধু সাধারণ মানুষ না, অনেক সৈনিকদেরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় যারা মারা গেছে আমরা সবাই তাদের ন্যায় বিচারের জন্য লড়াই করছি। এই কথা বলে বোগাম তের হাত ধরে ঘর থেকে বের হয়ে গেল এবং সিবিলে ফিরে গেল। সিবিলের পাশে পার্কে বোগাম আর তে গিয়ে বসলো, কারণ তে অনেক বেশি কান্না করছিল। তের অনেক বেশি কষ্ট হয়েছিল। আমি কি এতটাই খারাপ যে আমি ক্যাপ্টেনকে রক্ষা করেছি? তারা ক্যাপ্টেনের সম্পর্কে কিছুই জানে না। যদি জানতো তাহলে এভাবে দোষারোপ করতে পারতো না। ক্যাপ্টেন তাদের ত্রাণকর্তা। বোগাম এই কথা শুনে পিছু হাঁটলো, হঠাৎ করেই বলে বসলো, ক্যাপ্টেন তাদের ত্রাণকর্তা মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ তে? না কিছু না, চলো এখান থেকে। তে বলেনি, কিন্তু বোগাম বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে যেটা তে ওর কাছ থেকে লুকাচ্ছে। আমি কেন এটা বলতে গেলাম? আমি যেখানে সেখানে সবকিছু বলে দেই। বোগামকে দেখে বিভ্রান্ত মনে হচ্ছে। ও কি ভাবছে যদি জানতে পারে আমি ভবিষ্যৎ থেকে এসেছি? এই ব্লাস্টের ঘটনাটি 2 দিন হয়ে গেছে। সিবিলের অনেক কিছুই পাল্টে গেছে। তের আর এসব ভালো লাগছিল না, আর বোগামও আগের মতো হাসে না। তে
বুঝতে পেরেছে যে বোগাম এমন একজনকে হারিয়েছে যে বোগামের সাথে ছোটবেলা থেকে বেড়ে উঠেছিল। হ্যাঁ, হসক আর বোগাম অনেক ভালো বন্ধু ছিল এবং তারা ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছিল। তে বোগামের অনুভূতি বুঝতে পারছিল, কারণ তে ভবিষ্যতে জিমিনকে অনেক বেশি মিস করছে, কারণ তে আর জিমিন একই সাথে বড় হয়েছিল। দুপুরের খাবার বিরত ছিল এবং সবাই যার যার ঘরে খাচ্ছিল এবং সৈনিকরা আগের পরিবেশ ফিরিয়ে আনতে চাইছিল, কিন্তু বোগাম একদম চুপচাপ আছে। তে বোগামের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা বোগাম, তুমি নামজুন আর সকজিনকে নিয়ে কি ভাবো? এতে বোগাম অনেকটা অবাক হয়ে বলল, কি? তে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি বোঝাতে চাচ্ছি তাদের দুজনকে অনেক ভালো বানায় এবং তারা সবসময় একসাথে থাকে। তেমন কিছু না, আমরা যেমন দুজন দুজনের অনেক ভালো বন্ধু, তারাও দুজন দুজনের অনেক ভালো বন্ধু আর বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। বোগাম ভাবছিল তার কি কিছু করা উচিত, কারণ সে তো তাকে ভালোবাসে। হঠাৎ করে একজন মেগাফোন দিয়ে জোরে জোরে বলছে, আজকে লেফটেন্যান্ট লি ঘোষণা দিয়েছে যে আজ প্রশিক্ষণ হবে না। সৈনিকরা বিভ্রান্ত হয়ে গেছে, কারণ আজ তো বুধবার, তাহলে তাদের আজকে কেন প্রশিক্ষণ হবে না? আপনারা বাইরে যেতে পারেন এবং পরিবারের কাছেও যেতে পারেন, তবে কাল সকালে প্রশিক্ষণ শুরু হওয়ার আগে এখানে সবাই ফিরে আসবেন। অনেকেই বাইরে চলে গেল, আবার অনেকে ক্যাম্পে থাকার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নিল সে ক্যাম্পেই থাকবে আর এখানে বিশ্রাম করবে, কিন্তু বোগামের মন খারাপ ছিল। তাইতে বোগামের মন ভালো করার জন্য বলল, বোগাম চলো এক জায়গা থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় যাব? সেটা আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে যাব। এই বলেই তে আর বোগাম তো একটা পার্কে চলে গেল। আমরা এখানে এসেছি কেন? বোগাম চলো গেম খেলি, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। তারা রাইডে উঠেছিল এবং হঠাৎ করে বোগাম বলতে লাগলো, জানো তে, আমি যখন ছোট ছিলাম তখন অনেক বড় হতে চেয়েছিলাম এবং একজন প্রাপ্তবয়স্ক লোক হতে চেয়েছিলাম। মনে করতাম আমি বড় হলে আমার যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি। ও আচ্ছা। আর তে, এটা কি? এটা হলো ড্রাফট ড্রাওয়ার। আমি বলতে চাইছি এটার কাজ কি সেটা আমিও জানি না। আচ্ছা বোগাম, তুমি কি ভয় পাচ্ছ? না, আমি একদম ভয় পাচ্ছি না। আমি বলেছিলাম না আমি অনেক শক্তিশালী। রাইড চলতে শুরু করলো এবং তে অনেক বেশি হাসছিল, কারণ বোগামের বলা মতো বোগাম এত শক্তিশালী হওয়ার পরেও সে সবচেয়ে জোরে চিৎকার করছিল। রাইডের সিট নামতেই বোগাম আরো জোরে চিৎকার করে উঠলো এবং কিছুক্ষণ পর বোগাম হাঁপাতে হাঁপাতে নেমে আসলো। আরে বোগাম, তুমি কি ঠিক আছো? আমাকে কি দেখে মনে হচ্ছে আমি ঠিক আছি? আরে বোগাম, তুমি তো কাঁদছো আর তুমি আকাশের দিকে কেন তাকিয়ে আছো? কারণ আমি আমার মন আকাশে রেখেছি। আচ্ছা তাই নাকি? চলো আমরা আরো রাইডে উঠবো। এরপর তারা দুজন আরো অনেক রাইডে উঠলো। ইতিমধ্যে 6টা বাজে, কিন্তু তারা টের পায়নি। আরে এখানেই তুমি দাঁড়াও আর ওই দিকে তাকাও। কেন, তুমি কি করবে? উফ বাবা, চুপ করো তো। তখন তে তার পকেট থেকে মোবাইলটা বের করে আর বোগামের ছবি তোলে। মোবাইলটা দেখে বোগাম অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই ধরনের জিনিস বোগাম আগে কখনো দেখেনি। তে এটা কি? আরে এটা সেলফোন, এটা দিয়ে ছবি তোলা যায়। তুমি এই অদ্ভুত জিনিসটা কোথায় পেলে? কথাটা শুনে তে সঙ্গে সঙ্গে ফোনটা লুকিয়ে ফেলে। আরে বোগাম, দেখো কত রাত হয়ে গেছে, আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে। তারা হাঁটছিল, কিন্তু বোগাম ভাবছিল, কারণ তের কাছে এরকম উন্নত প্রযুক্তির জিনিস কোথা থেকে আসবে? ফোনটা তের কাছ থেকে নেওয়া অনেক অসম্ভব। আশা করি বোগাম আমাকে সন্দেহ করেনি। তারা ক্যাম্পে ফিরে গিয়ে ছাদে উঠে গেছে এবং তারা দুজন নামজুন আর সকজিনের কথা বলছিল। হ্যাঁ, আমারও তাই মনে হয় নামজুন আর সকজিন একে অপরকে পছন্দ করে, কারণ আমিও একজনকে পছন্দ করি। মানে বোগাম, সত্যি তুমি একজনকে পছন্দ করো? ওহ, এটা নিয়ে এত লাফালাফি করো না। না, আমি তার সম্পর্কে জানবো এবং তোমার কথা সব বলবো। এসে এখানে বসো। বোগাম কি বলবে বুঝতে পারছে না, কারণ তার ভালোবাসার মানুষটা তার সামনেই আছে। তার কাছে বিশেষ কিছু নেই। তার হাসিটা অনেক সুন্দর এবং তার বৈশিষ্ট্যগুলো বাস্তবের থেকে আলাদা। তাকে দেখতে অনেক সুন্দরী এবং তার অনেক ভালো একটা মন আছে। তার মানে বোগাম, তুমি সত্যি কারো প্রেমে পড়েছো। তার নাম কি? আমি তার সাথে দেখা করতে চাই। তোমার কথা শুনে মনে হচ্ছে সে তোমার মন কেড়ে নিয়েছে। আমি মনে করি না তুমি তার সাথে কখনো দেখা করতে পারবে। কেন পারবো না? সে কি কোনো ভূত যে আমি তার সাথে দেখা করতে পারবো না? কারণ যতক্ষণ তুমি নিজেকে আয়নাতে না দেখছো ততক্ষণ তুমি তার সাথে দেখা করতে পারবে না। আমি কেন নিজেকে আয়নাতে দেখবো? এই কথা বলার সাথে সাথে তে বুঝতে পেরেছে যে বোগাম কি বোঝাতে চাচ্ছে। তে আর কোনো কথাই বলছিল না, আর তে কি বলবে সেটাও বুঝতে পারছিল না। তুমি আমাকে পছন্দ করো বোগাম? হ্যাঁ, আমি তোমাকেই পছন্দ করি। হয়তো এটা আমার আগে বলা উচিত ছিল। তুমি আমাকে এসব কথা আগে কেন বলনি? বোগামের অনেক কষ্ট হচ্ছে, কারণ বোগাম তার অনুভূতিটা ধরে রাখতে পারেনি। বোগামের মুখে হাসি ছিল, কিন্তু তার চোখ দুটো ছলছল করছিল। তুমি তো সবসময় ক্যাপ্টেন জিওনের সম্পর্কেই বলতে থাকো। আমি কিভাবে আমার অনুভূতিটা প্রকাশ করতাম? তুমি কি জানো, আমি তোমাকে সেই শুরু থেকে ইঙ্গিত দিয়েছিলাম। আমি তোমাকে শুরু থেকে ফলো করতাম, আর তাই কারণে আমি সেই দিন তোমাকে বন থেকে বাঁচাতে পেরেছিলাম। আমি তোমার সাথে সব সময় থাকার চেষ্টা করেছি আর তোমার মন ভালো করার চেষ্টা করেছি, কিন্তু আমার এই সব কাজে কিছুই হয়নি, কারণ তুমি ক্যাপ্টেন জিওনকে ভালোবাসতে, আমাকে নয়। বোগাম, আমি সত্যিই দুঃখিত। না, এটাতে তোমার কোনো দোষ নেই। তোমাকে তো পছন্দ আমি করেছি।
করেছি। আমাকে তুমি পছন্দ নাই করতে পারো, হয়তো যে অনুভূতিটা আমার তোমার উপর আছে সেই অনুভূতিটাই তোমার ক্যাপ্টেন জিওনের উপর আছে। তো তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমি অনেক কষ্ট পাই। তে কান্না করছে এই কারণে যে বোগামকে যেভাবে ভালোবাসে এইভাবে ভালোবাসা তের পক্ষে সম্ভব না। তে তো সবসময় বোগামকে একটা বন্ধুর চোখে দেখে এসেছে। ভালোবাসা অনেক সুন্দর হতে পারে, কিন্তু এটি অনেক কষ্ট দিতে পারে। আমি জানি একতরফা ভালোবাসা হতাশাজনক, তবে তুমি কি জানো এই একতরফা ভালোবাসাটি মানুষকে বেশি আঘাত করে। কথাটা শুনে তে কোনো কথা না বলে তার নিজের রুমে চলে যায়। এদিক থেকে বোগামও তার নিজের রুমে চলে যায়। আমি বিশ্বাস করতে পারছি না যে বোগামের আমার প্রতি অনুভূতি আছে। সে সবসময় এটা লুকিয়ে রেখেছে, তবে আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না। হ্যাঁ, আমি তাকে পছন্দ করি শুধুমাত্র একজন বন্ধু হিসাবে। আমি তো ভালোবাসার যোগ্য না। বোগাম অনেক ভালো একটা মানুষ। আমি আশা করব আমার চেয়েও ভালো একজন মানুষ তার জীবনে আসবে এবং তাকে তার ভালোবাসাটা ফিরিয়ে দেবে। সকাল হয়ে গেছে, সব সৈনিকরা ঘুম থেকে উঠে পড়েছে। তে নিচে গিয়ে দেখতে লাগলো সব সৈনিকরা ফিসফিস করে কি জানি বলছে। কি হয়েছে এখানে? লেফটেন্যান্ট লি এখান থেকে চলে যাচ্ছেন। তিনি নাকি এই ক্যাম্পের নিয়ম অমান্য করেছেন এবং তাকে এজন্য বরখাস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট লি এই সিভিলের দীর্ঘতম কর্মকর্তা ছিলেন। তিনি এখানে 17 বছর ধরে আছেন। অনেক ভালোভাবে এই সিভিলটা পরিচালনা করেছেন। তাকে কিভাবে বরখাস্ত করা হয় আমি বুঝতে পারছি না। তিনি কোন নিয়ম অমান্য করেছেন? তিনি তো সেই ব্যক্তি তাই না যিনি আমাদের প্রশিক্ষণ থেকে কালকে ছুটি দিয়েছিল? হ্যাঁ, তিনিই ছিলেন। লেফটেন্যান্ট লি কখনোই কোনো উচ্চতর কর্মকর্তার আদেশ ছাড়া এই কাজ করতে পারে না। তে দেখতে পেল সকজিন এক কোণায় বসে আছে এবং তাকে দেখতে চিন্তিত লাগছিল। কি হয়েছে? তুমি কি ঠিক আছো? ওহ, আরে তে, তুমি কি ভাবছো? কিছু না। আমার মনে হচ্ছে না কিছু না। অবশ্যই কিছু হয়েছে। তুমি আমার বড় বোনের মতো আর আমি তোমার ছোট বোনের মতো। তুমি আমাকে বলতে পারো, আমি শুনবো। আমি যা শুনেছি আমি সেটা নিয়েই ভাবছি। সকজিনের এরকম রহস্যময় কথা শুনে তে তো অবাক হয়ে গেল এবং বলে উঠলো, কি শুনেছো তুমি? এরপর সকজিন যা যা শুনেছে সেগুলো সব থেকে বলতে লাগলো। ক্যাপ্টেন ওয়াকার লেফটেন্যান্ট লিকে বলছে, আমি আপনাকে খুঁজছিলাম লেফটেন্যান্ট লি। লেফটেন্যান্ট লিকে দেখে মনে হচ্ছিল সে অনেকটা হতাশ। আমি শুধু এটাই জানতে চাই আপনি গতকাল কেন প্রশিক্ষণার্থীদের বাইরে যেতে দিয়েছেন? ক্ষমা করবেন স্যার, এগুলো কি বলছেন? আমি পরিদর্শনের জন্য অন্য ক্যাম্পে গিয়েছিলাম আর এটা তো সপ্তাহের শেষ না যে আমি তাদের বাইরে যাওয়ার অনুমতি দেব। আমি ক্যাপ্টেন হুকুর কথাই এই সব কাজগুলো করেছি। আজব, আমি এটা আপনাকে করতে বলেছি? কিন্তু স্যার, আপনি তো গতকাল আমাকে এই বিষয়ে একটা চিঠি পাঠিয়েছেন, তাই আমি ক্যাম্প থেকে লোক পাঠিয়ে ছুটি ঘোষণা দিয়েছিলাম। রুমে নীরবতা রাজত্ব করছিল এবং সবাই বিভ্রান্তে ছিল। হুগো চেয়ারে বসে সবকিছু চিন্তা করতে লাগলো এবং বলল, তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি চিঠি পাঠিয়েছি আর এতে প্রশিক্ষণার্থীদের ছুটির কথা লেখা ছিল? জি জি স্যার। এতে হুগো আরো বেশি বিভ্রান্ত হয়ে গেল। তবে আমি তো আপনাকে কোনো চিঠি পাঠাইনি। লেফটেন্যান্ট লি সঙ্গে সঙ্গে তার পকেট থেকে সেই চিঠিটা বের করলো, যেহেতু তার কাছে চিঠিটা ছিল। এটা কি স্যার? এটা কি আপনার হাতে লেখা নয়? এটা দেখতে হুবহু আমার হাতের লেখার মতো, কিন্তু এই চিঠিটা আমি আপনাকে পাঠাইনি। তখনই সঙ্গে সঙ্গে সেখানে জেনারেল কিম চলে আসলেন। আলোচনায় হস্তক্ষেপ করার জন্য দুঃখিত, কিন্তু আমি এই বিষয়ে সবকিছুই শুনেছি। জেনারেল কিম লেফটেন্যান্ট লি এর সামনে গিয়ে বলল, আপনি এতদিন ধরে এখানে কর্মরত রয়েছেন, জানেন যে এখানে কঠোর নিয়ম রয়েছে, তারপরেও কিভাবে নিয়ম অমান্য করলেন? জেনারেল কিম, আমি মনে করি না এখানে লেফটেন্যান্ট লি এর কোনো দোষ আছে, তবে তিনি এখানেও নিয়ম অমান্য করেছে ক্যাপ্টেন হুকো। আপনি এটাও জানেন যে এটা কতটা কঠোর, কিন্তু তারপরেও সে মিথ্যা চিঠি পেয়ে তার কোনো সত্যতা যাচাই না করে এই কাজটা করেছে। তার সত্যতা যাচাই করা উচিত ছিল আর এটাই তার দোষ। কথাগুলো শুনে ক্যাপ্টেন হুকো নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। এর জন্য সিভিলের অনেক দুর্নাম হতে পারে। আপনি যেহেতু নিয়ম অমান্য করেছেন তাই আপনাকে বরখাস্ত করা হলো। এটা শুনে লেফটেন্যান্ট লি এর অনেক বেশি কষ্ট লাগছিল। এটা আসলে অনেক বেশি কষ্টকর। কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে বরখাস্ত করা হয়েছে। শুধুমাত্র এতটুকু ভুলের জন্য এত বড় শাস্তি দেওয়া যায় না। জেনারেল, আপনি তাকে কিভাবে বরখাস্ত করছেন শুধুমাত্র এতটুকু ভুলের জন্য? তাকে বরখাস্ত না করে যে কাজটি করেছে তাকে আটক করা হোক, আমরা তাকে খুঁজে বের করব। আপনাদের এসব করতে হবে না, আমি আমার শাস্তি মাথা পেতে নিচ্ছি। না, আপনি এখানে অনেক দিন ধরে আছেন, আমি জানি আপনি আপনার কাজকে কতটা ভালোবাসেন। এতটুকু ভুল বোঝাবুঝির জন্য আমরা আপনাকে এত বড় শাস্তি দিতে পারি না। জিন,
এতটুকু পর্যন্তই থেকে বলল। তের তো অনেক দুঃখ বোধ হচ্ছে। আমরা অনেক দিন ধরে এখানে আছি এবং লেফটেন্যান্ট লিকে আমি চিনি, তাকে আমার সত্যি অনেক মনে পড়বে। আচ্ছা, তো তুমি কি আমার বাবাকে সন্দেহ করছো? সকজিন নিচে তাকিয়েছিল এবং কোনো কথার উত্তর দিচ্ছিল না। যেহেতু তে জেনারেল কিমের সন্তান, তাই জিন বলতে ইতস্ত বোধ করছিল। চিন্তা করো না তুমি, আমিও আমার বাবাকে অনেক বেশি ঘৃণা করি। কি বলছো তুমি? কিন্তু কেন? এমনি আমি বলতে চাচ্ছি যে জেনারেল কিম বলল যে লেফটেন্যান্ট মিথ্যা চিঠি পেয়েছে। মিথ্যা চিঠির কথা তো তার সামনে কেউ উল্লেখ করেনি, তাহলে সে কিভাবে জানলো? আমি জানি আমার বাবা কেমন আর কতটা গাধা। তখন সবাইকে একসাথে ডাকা হলো। লেফটেন্যান্ট চলে যাচ্ছে, তাই লেফটেন্যান্ট বক্তব্য দিয়ে শেষবারের মতো তার জায়গাটা একটুখানি দেখলেন। সবাই অনেক দুঃখ বোধ করছিল, কারণ লেফটেন্যান্টকে সবাই অনেক মিস করবে। লেফটেন্যান্টের চোখে পানি ছিল, হয়তোবা সে কিছু করেনি, তবে তাকে শাস্তি ভোগ করতে হলো। পরের দিন শুক্রবার ছিল এবং বোগামকে দেখতে অনেক খুশি লাগছিল এবং বোগাম কেন জানি না তার হাসি আটকাতে পারছিল না। বোগাম 1 মাস আগে ক্যাম্পে স্ট্রবেরির গাছ লাগিয়েছিল আর বোগাম সেই স্ট্রবেরিগুলো নিতে গিয়েছিল। সেগুলো নিতে গিয়ে বোগামের অনেক জায়গায় ক্ষত হয়, তবে স্ট্রবেরিগুলো অনেক ভালো হয়েছিল, তার জন্য তার ক্ষততে কোনো ব্যথা লাগছিল না। সেই স্ট্রবেরিগুলো সুন্দর করে পরিষ্কার করে একটি ফুলের তোড়ার ভিতর সাজালো এবং অবশ্যই সে এটা তের জন্যই করেছে, কারণ তে স্ট্রবেরি অনেক পছন্দ করে। বোগাম দেখতে পেল তে হল হয়েতে খুশি হয়ে দৌড়াচ্ছে। আমি জানি যে তে স্ট্রবেরি অনেক পছন্দ করে, আর তাই ওর জন্য আমি এগুলো প্রস্তুত করেছি এবং তের কাছে যাওয়ার আগে এগুলো আমি ফুলের তোড়ার ভিতর লুকিয়ে নিয়েছি। বোগাম তের সামনে যেতেই দুজনে হঠাৎ করে বলে উঠলো, আমার তোমাকে কিছু বলার আছে। ঠিক আছে, তুমি আগে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আগে বলছি। খবরটা অনেক সুন্দর, অবশেষে ক্যাপ্টেন জিওন কোরিয়াতে ফিরে আসছে। এই কথা বলতে তে অনেক খুশি হলো। বোগাম অনুভব করতে পারছিল যে তাকে কেউ যেন হাজার হাজার গুলি মেরেছে। বোগাম তার মুখে একটা মিথ্যা হাসি দিয়ে রাখলো। সত্যি এটা ভালো খবর, কিন্তু ক্যাপ্টেন কবে ফিরছেন? আমি জানি না, কিন্তু সে এই সপ্তাহে ফিরে আসবে। আমি খবর পেয়েছি এবং আমি অনেক খুশি। যাই হোক বোগাম, তুমি আমাকে কি যেন বলতে চেয়েছিলে এবং তুমি কি পিছনে লুকিয়ে রেখেছো? আসলে আমি তো ভুলেই গিয়েছি আমি তোমাকে কি বলতে এসেছি, আর আমার হাতে আবর্জনা আছে, আমি সেগুলি ফেলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে, এখন যাই, বাই। তে চলে যাওয়ার পর বোগাম ফুলের তোড়াটা বের করে হাসতে লাগলো। আমি আসলেই বেশি আশা করে ফেলেছিলাম। বোগাম আজকে অনেক কষ্ট পেয়েছে, তবে তার চেয়েও বেশি কষ্ট হয়েছে তার এই ফুলের তোড়াটা লুকাতে। জাঙ্কুক ফিরে আসছে, ও মাই গড, জাঙ্কুক ফিরে আসছে। আমি আজকে অনেক খুশি। আমি জাঙ্কুককে দেখে ওকে জড়িয়ে ধরবো। আমি তাকে আবারও অনেকদিন পর দেখবো। এটা কি আমি স্বপ্ন দেখছি? আমার এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারছি না। আমি তার জন্য একটা উপহার বানাবো। প্রশিক্ষণার্থীরা অবশেষে এই সপ্তাহে বাড়িতে যেতে পারবে। তে বাড়িতে যেতে দেখলো তার মা ঘরে বসে কিছু কাপড় সেলাই করছে। শুভ সকাল মা। তের মা তেকে দেখে অনেক খুশি হলো, তবে একজন মা হিসাবে বুঝতে পেরেছে যে তের কিছু একটা হয়েছে। সে আগে অনেক হাসতো, কিন্তু আজকের হাসিটা অন্যরকম লাগছিল। তে তো তার মায়ের পাশে গিয়ে বসলো। মা, তুমি কি আমাকে সেলাই করা শিখাবে? তোমার কি হয়েছে একটু কি আমাকে বলবে? আরে আমি বলছি সেলাই করা শিখাবে কিনা তুমি আমাকে। আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এটাতে আগ্রহী কেন। দেখো মা, আমি আমার একজন বন্ধুর জন্য একটা জিনিস বানাতে চাই। তোমার বন্ধু? আমি কি তার নামটা জানতে পারি? আসলে মা, ওই যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিব। কথাটা শুনে তে অনেক খুশি হলো। তের মা বুঝতে পারছিল তে অনেকটা লজ্জা পাচ্ছে। আসলে তে তো জাঙ্কুকের জন্য কিছু একটা বানাবে। প্রথমে তের মা তেকে শেখানোর জন্য ছোট ছোট 2টি টুকরা সাদা কাপড় দিল। এরপর তের কাছে সুই সুতা দিয়ে বলল সুইতে সুতা ভরতে, কিন্তু তে কোনোভাবেই পারছিল না। অনেক চেষ্টার পরেও পারছিল না। এই কাজটা তের কাছে অনেকটা কঠিন ছিল। তের মা তেকে সাধারণ জিনিসগুলো শিখিয়ে দিচ্ছিল, তারপরেও তে পারছিল না। যেহেতু সময়টা ছিল 1800 দশকে, যার কারণে সুইগুলো কেমন জানি ছিল, যার কারণে সুইতে সুতা ভরতে গিয়ে তে তো হাতে আঘাত পায়। তে, তুমি কি এখনো নিশ্চিত তুমি এটা করতে পারবে? অবশ্যই মা, পারবো। কেন পারবো না? আচ্ছা তে, তুমি কি আমাকে খুশি করার জন্য এসব করছো? কেন, কি হয়েছে? কারণ তুমি এমন ছিলে না, তুমি শুধুমাত্র আমাকে শুভ সকাল বলতে আর কিছুই বলতে না। আমি যদি তোমার সাথে কথা বলতে যেতাম তবু তুমি দূরে সরে যেতে। আমি সবসময় তোমার সাথে যোগাযোগ করতে চাইতাম, কিন্তু তুমি চাইতে না। এটা আমাকে অনেক কষ্ট দিত, কিন্তু হঠাৎ করে তুমি বদলে গিয়েছো। এইরকম কথাতে খুশি অনুভব করলো। বেশ শরীর আছে, কিন্তু তার পরিবার থেকে একদম আলাদা। তুমি হঠাৎ করেই হাসো, তুমি আমার সাথে বিনা কারণেই কথা বলো, তুমি আমার সাথে বাজারে গিয়েছিলে, তোমার বন্ধুদের সাথে পরিচয় করে দিয়েছো। আমার অনেক খুশি লেগেছে। আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন থেকে সব সময় এরকমই থাকবো। তে তো আসলে মিথ্যা কথা বলেছে। আসলে তে তো বলতে পারবে না যে ও ভবিষ্যৎ থেকে এসেছে। ক্যাপ্টেন জিওনের প্রভাব তোমার উপর ভালোই পড়েছে, তাই না? সে আসলে আমার উপরে প্রভাব বিস্তার করেছে। আমি
ভালোবেসে ফেলেছি। কিন্তু তে যখন বুঝতে পারলো যে তার মা সামনে আছে তখন তো তে চুপ হয়ে গেল। তের মা হাসছিল, আসলে মাছ তো নিজের জালে নিজে ধরা পড়ে গেছে। তে নিজের মুখ চেপে ধরে রেখেছে, সে এতটা বোকা কিভাবে হতে পারে। মা, আমি যা বলেছি তুমি দয়া করে ভুলে যাও। এই কথা শুনে তের মা আরো বেশি হাসতে লাগলো। তের মনে হচ্ছিল ওর মা ওকে নিয়ে মজা করছে। তুমি যদি নাও বলতে তাও আমি বুঝতে পেরেছিলাম যে তোমাদের দুজনের প্রতি দুজনের অনুভূতি আছে। তের পেটের ভিতর প্রজাপতি উঠছে তার মায়ের কথা শুনে। আমি সত্যিই কৃতজ্ঞ যে তুমি জিওন ক্যাপ্টেনকে অনেক বেশি পছন্দ করো। একটা রুমাল বানানোর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। রুমালের এক কোণে একটি জে অক্ষর সেলাই করেছে, আর এটা ছিল জাঙ্কুকের নামের প্রথম অক্ষর। তবে তের আঙ্গুলগুলোতে সুই ফুটে গিয়েছিল, যার জন্য তের হাতটা অনেক বেশি ব্যথা হয়েছিল। তবে এতে তার কিছুই আসে যায় না। সকাল থেকে দুপুর পর্যন্ত সে এই সেলাইটা শেষ করলো। তে রুমালটি দেখে নিজেকে নিয়ে তো গর্ববোধ করছিল। তে ভাবছে এটা দেখার পর জাঙ্কুকের রিয়াকশন কেমন হবে। তোমার কি হয়েছে? আচমকা কথাটা শুনে তে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো তার বোন জেনি দাঁড়িয়ে আছে। তে তো জেনির দিকে তাকিয়েছিল। তুমি এই কথা বলছো কেন? আমি দেখলাম তুমি একা একাই হাসছো, তুমি কি স্বাভাবিক আছো? তে মনে মনে আরো হাসছিল, কারণ তে তো জাঙ্কুকের কথা ভেবে হাসছিল। আপু, তুমি কি নিজেই কাজটা করেছো? রুমালে যে অক্ষর দেখে জেনি তের কাছে এগিয়ে গেল। ওহ, এটা কি তুমি আমার জন্য করেছো? জেনি রুমালটি নিতে গেলে তে তো তাকে সেটা দেয় না। না, আমার ইচ্ছা তাই আমি এটা করেছি। এখানে তো যে অক্ষর আছে, আমার নামও তো যে অক্ষর দিয়ে শুরু, তার মানে তুমি এটা করেছো আমার জন্য। আমি বলছি না এটা আমার, কিন্তু তোমার নাম কি জেয়াং যে তুমি নিজের জন্য এটা করেছো? হ্যাঁ, আমার নাম জেয়াং। তুমি যাও, আমি তোমাকে এটা দিব না। জেনি তো মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায়। আশ্চর্য, তার নাম ছাড়া কি আর কারোর নাম নেই যেটা যে অক্ষর দিয়ে শুরু হয়? আমি জানতাম না যে সেলাই করাটা একটা বিনোদন। আমি জাঙ্কুকের জন্য আরেকটা ডিজাইন বানাবো। তে তার মার কাছে গিয়ে বলল, মা দয়া করে আমি আরেকটা সেলাই করতে চাই। জাঙ্কুকের জন্য আরেকটা উপহার তৈরি করার জন্য তে তার মাকে অনেক কষ্ট করে মানায়, এবং এখন তারা বাজারে যাবে অনেক ধরনের সুতা কেনার জন্য। তে তো অনেকক্ষণ ধরেই তার মাকে বোঝাচ্ছে, তে তোমার হাতে ব্যথা, এখন তোমার বিশ্রাম নেওয়া দরকার। না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি, আর আমার কিছু হবেও না। তের আঙ্গুলে কাপড় পেঁচানো ছিল, কারণ সুচ তের হাতে ফুটে গিয়েছিল। অনেকক্ষণ বোঝানোর পর তের মা একটা শর্ত দিয়েছে, তুমি আমাকে তোমার আর ক্যাপ্টেনের সম্পর্কে সব কথা আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে, বলবো। এরপর তারা মা মেয়ে মিলে বাজারে গেল, এবং ইতিমধ্যেই তারা দোকানে বিভিন্ন রঙের সুতা খুঁজতে ব্যস্ত। অবশ্য তে অনেক আগ্রহী, তবে তে সেরা সুতাটাই দরকার। মা, এটা কেমন? তে তার মাকে লাল সুতা দেখাতে দেখাতে বলল, এটা তোমার পছন্দ, সমস্যা নেই, তুমি এটা নিয়ে নাও, আমি তোমাকে আরো ভালো রঙের সুতা খুঁজে দিচ্ছি। এই বলে তের মা পিছনের দিকে তাকালো আর দেখলো একটা কালো স্যুট পরা লোক তের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কালো স্যুট পরা লোকটি তের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। হঠাৎ বিকট বন্দুকের শব্দে বাজারের সবাই আতঙ্ক হয়ে ছোটাছুটি করতে লাগলো। তে পেছনে তাকিয়ে দেখলো তার মা মাটিতে পড়ে আছে এবং তার সারা শরীরে রক্ত দিয়ে মাখা। সাথে সাথে তে দুর্বল হয়ে পড়ে গেছে। তের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তে পুরো শরীর কাঁপছিল। তে তার মাকে কাঁপা কাঁপা হাতে ধরে চারদিকে চিৎকার করছে পুলিশ বা ডাক্তার ডাকার জন্য। তে কাঁপা কাঁপা হাতে তার নিজের মাকে ধরে তার কোলের উপরে রাখলো। মা, তোমার কিছুই হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। তে কাঁপছিল এবং তার চোখ দিয়ে ঝাপসা দেখছিল। গুলিটা তের মার বুকে এসে লেগেছিল, যার কারণে রক্ত দিয়ে রাস্তায় লাল হয়ে গেছে। ডাক্তার কোথায়? কেউ কেন আসছে না? মা, তোমার কিছুই হবে না, আমি নিজে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। তে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কথাটা শুনে তের আত্মা কেঁপে উঠলো, আর তে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তে তো নিজেকেও ধরে রাখতে পারছিল না। তে তার মার মাথা তার কোলের উপরে রাখলো। মা, তুমি এটা বলতে পারো না, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। কান্না বন্ধ করো তে, এতে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। তের কান্না বন্ধই হচ্ছিল না। তে তো আরো জোরে জোরে কাঁদছিল। এমন কিছু যে হবে তে তো ভাবতেই পারেনি। তের মা তার হাত বাড়িয়ে তের মুখে হাত দিয়ে বলল, আমি জানি তুমি আমার মেয়ে না, তুমি ভবিষ্যৎ থেকে এসেছো। এতে তে অনেক অবাক হয়ে গেল, কারণ তের মা সবকিছুই জানতো, কিন্তু তে কোনো কথাই বলছে না। তের মুখ দিয়ে কান্নার আওয়াজ ছাড়া আর কিছু বের হচ্ছে না। আমি জানি তোমার এই দেশের জন্য একটা মিশন আছে। তের মা তো শ্বাস নিতে পারছিল না। আমি তোমার নিজের মেয়ে না হলেও আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। তে তার মায়ের হাত
হাত ধরে কাঁদছিল, কারণ এই হাতটা তে আর কখনোই ধরতে পারবে না। দয়া করে তোমার ভাই বোনদের খেয়াল রেখো, বিশেষ করে তোমার বোনের, সে যেন তার পড়াশোনা শেষ করতে পারে, এবং তাদের বলে দিও আমি তাদের অনেক ভালোবাসি। আমার নিজের মেয়েতে, তুমি যার শরীরে আছো তার সাথে যদি কখনো দেখা হয় তাকেও বলে দিও আমি তাকে অনেক ভালোবাসি। তে জোরে জোরে কাঁদছিল এবং দূর থেকে একটা ডক্টরকে দৌড়ে আসা দেখে তে তো আশা খুঁজে পায়। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, দয়া করে আমাকে ছেড়ে যেও না। তের ভবিষ্যতের মা তাকে জন্ম দিয়েই মারা গিয়েছিল এবং তার অতীতের মা এখন তাকে ছেড়ে চলে যাচ্ছে। তে এর জন্য নিজেকেই ঘৃণা করছে, অনেক বেশি ঘৃণা করছে। আমি যদি জানতাম যে এরকম কিছু ঘটবে আমি কখনোই বাড়ি থেকে বের হতাম না। এটাতে সব আমার দোষ। আমি কিছুক্ষণ আগে কত বেশি খুশি ছিলাম। আমি জানতাম যে আমার সাথে কিছু খারাপ হবে, কিন্তু এরকমটা হবে আমি একদম ভাবতে পারিনি। আমি দ্বিতীয়বারের মতো আমার মাকেও হারাতে চলেছি। তার মা তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ডক্টরও কিছু করতে পারে না। আসলেই তে যাকে ভালোবাসে সেই মানুষটাই তাকে ছেড়ে চলে যায়। তে জ্বর খেয়ে মাটিতে পড়ে গেল এবং সে তার কোলেতে অনেক বেশি ব্যথা পেয়েছে। তে কাঁদছে কারণ তে এই জ্বর খাওয়ারই যোগ্য। তার বাবাও কাঁদতে কাঁদতে বলে উঠলো, এই সব কিছু তোমার জন্য হয়েছে। জেরি কাঁদছে, ইয়ঙ্গিও কাঁদছে। তবে ইয়ঙ্গি তার সৎ বাবার কাছ থেকে তেকে বাঁচাতে গেল, কারণ ইয়ঙ্গি চায় না তার বাবা তাকে যেভাবে মারধর করে সেভাবে তেকেও মারুক। তোমার কারণে তোমার মা আজকে মারা গিয়েছে, তুমি তোমার মাকে মেরে ফেলেছো। দয়া করে আপনি থামুন। তোমার সাহস কি করে হলো আমাকে আটকানোর? এই বলে জেইয়ন ইয়ঙ্গিকে এমন ভাবে ধাক্কা দিয়েছে, ইয়ঙ্গি তো সোজা মেঝেতে গিয়ে পড়েছে। বাবা, আমি তোমাকে ঘৃণা করি। তখন জেইয়ন জেনির গাল শক্ত করে ধরে বলল, তোমারও সাহস অনেকটা বেড়ে গেছে। তোমরা তিনজনই আজ থেকে আমার সন্তান না। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে তোমাদের মায়ের কাছে পাঠিয়ে দেব। এই বলে জেইয়ন বন্দুকের ট্রিগার টানতে একটা গুলি গিয়ে ইয়ঙ্গির হাতে লাগে। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না ছাড়া সবগুলোকে মেরে ফেলবো। ইয়ঙ্গিতে আর জেনি বাড়ি থেকে বের হয়ে গেল। তারা এই শীতের রাতে সবকিছু গুছিয়ে হাঁটা শুরু করলো। এটা ছিল শীতকাল আর রাতটা অনেক বেশি বড়। কিছুক্ষণ আগে যা ঘটেছে তে সেটা নিয়ে অনেক বেশি দুঃখিত। তবে এটা ভেবে তে খুশি যে ওই বাড়ি থেকে তে রক্ষা পেয়েছে। তে ভাবছে যে তে যদি একা থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু তার সাথে তার বড় ভাই আর ছোট বোন আছে। আর ইয়ঙ্গির হাতে গুলি লেগেছিল, যার কারণে ইয়ঙ্গিও অনেক বেশি দুর্বল ছিল। আমি একটা থাকার জায়গা জানি। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু ভাগ্যবশত গুলিটা তার হাতের সাইড দিয়ে বের হয়ে গেছে। যেহেতু ইয়ঙ্গির ঠিকানা চিনতো, তাই তার দু বোনকে সেখানে নিয়ে গেল। আমরা কোথায় আসলাম? ইয়ঙ্গি সেই বাড়ির দরজায় ঠোকা দিল এবং সঙ্গে সঙ্গে সেই বাড়ির দরজাটা খুলে গেল। আর এটা ছিল বুগামের বাড়ি। আরে তে, তুমি? বুগাম তো তেকে হঠাৎ করে বাড়িতে দেখে অবাক হয়ে গেল। তোমরা কি একে অপরকে চিনতে আগে থেকে? হ্যাঁ, আমরা একে অপরকে চিনি। আমরা একসাথে প্রশিক্ষণ নিয়েছি। তোমরা সবাই ভিতরে আসো, কারণ বাইরে অনেক ঠান্ডা। এরপর তে সবকিছু বলল বুগামকে কি কি হয়েছে। বুগাম তো অনেক বেশি দুঃখ বোধ করলো। বুগামের মা এসেছে এবং ইতিমধ্যে জানতে পেরেছে ওদের তিনজনের সাথে কি ঘটেছে। যেহেতু তারা জেনারেলের ছেলে মেয়ে এবং তাদের পরিবার বিখ্যাত, তাই তাদের মার খবর সবাই জানে। অনুগ্রহ করে তোমরা এই বাড়িতে কোনো বিষয় ইতস্ত বোধ করবে না। জেনি এবং তে সোফাতে বসেছিল। তারা অনেক বেশি দুঃখিত ছিল এবং চুপচাপ ছিল। বুগাম, আমি কি তোমার সাথে একান্ত কিছু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। ইয়ঙ্গি যখন বুগামের সাথে কথা বলতে বাইরে গেল, তখন বুগামের মা তের পাশে এসে বসলো। আমি জানি যে এটা অনেক বেশি কঠিন, কিন্তু তোমরা চাইলে আমার বাড়িতে থাকতে পারো। ধন্যবাদ আপনাকে আন্টি। তুমি চাইলে আমাকে মা বলেও ডাকতে পারো। আর এটা তোমার বোন, তাই না? জেনি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়েছিল এবং বুগামের মা উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখানেই থাকো, আমি তোমাদের জন্য রান্না করে নিয়ে আসছি। তে দেখলো জেনির তো অনেক মন খারাপ। আসলে তারা তো দুষ্টুমি করে ঝগড়া করে। তে মৃদু কণ্ঠে জেনিকে ডাকলো, জেনি বোন আমার, তুমি কি আমার উপর রেগে আছো? আমি মিথ্যা বলবো না। হ্যাঁ, আমি রেগে আছি তোমার উপর, কিন্তু আমি তোমাকে নিয়ে বেশি চিন্তিত। জেনি, তুমি কি বোঝাতে চাচ্ছ? আমাদের বাবাই সেই কালো স্যুট পরা লোকটিকে পাঠিয়েছিল। কি কি বলছো তুমি? তে কথা বলতে পারছিল না, তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। আমি বাবাকে একজনের সাথে কথা বলতে শুনেছি। তিনি তাকে বলছিল যে তোমাকে যেন মেরে ফেলে। আমি তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ইতিমধ্যে মার সাথে বাজারে চলে গিয়েছো। আমি তোমাদের পিছনে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে অনেক বেশি
বেশি দেরি হয়ে যায়। জেনি কান্না থামাতে পারছিল না, ততক্ষণে তে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। আমি যদি আজকে না যেতাম, এই কুত্তা যদি আমাকে মারতে মানুষ না পাঠাতো, তাহলে আমাদের মা আজ বেঁচে থাকতো। তে তো সবচেয়ে বেশি নিজেকেই অপরাধী বোধ করছিল। তের চোখ থেকে অশ্রু পড়ছে, সেটা শুধু দুঃখের জন্য না, রাগের জন্য। আমি তাকে অনেক বেশি ঘৃণা করি, অনেক বেশি। তিনি এই পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি। ঈশ্বর তাকে একটা পরিবার দিয়েছিল, কিন্তু সেটা তার যোগ্যতা নেই। আমি কখনোই ভাবতে পারিনি যে সে এই ধরনের মানুষ। কিছুক্ষণ পর বোগাম তাদের তিনজনকে পাশের একটা বাড়িতে নিয়ে গিয়ে বলল, তোমরা চাইলে এখানে থাকতে পারো, এটা আমার খালার বাড়ি। তবে সে এখানে থাকে না। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে জেনি শুয়ে ঘুমিয়ে পড়ল, আর ইয়ঙ্গি এই মাত্রই বিছানাতে উঠেছে। তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই বোগাম জিজ্ঞাসা করলো, তে তুমি কি ঘুমাবে না? আমার মনে হয় না আমি ঘুমাতে পারবো। তবে তেকে দেখে অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছিল। বোগাম কিছুই বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং তেকে খুশি করার জন্য বলল, তে তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসছি। এই বলেই বোগাম সেটা আনতে গেল। তে ভাবলো তার ভাই বোন মাত্র ঘুমিয়েছে, তাদের যেন বিরক্ত না হয়। এই মনে মনে ভেবে তে বোগামের জন্য গিয়ে বাইরে দাঁড়ালো। কিছুক্ষণ পর বোগাম তার হাতে করে সেই ফুলের তোড়াটা নিয়ে আসে, যেটা সেই স্ট্রবেরি দিয়ে সাজানো। তে ভেবেছিল এটা শুধুমাত্র একটা ফুলের তোড়া, কিন্তু দেখলো এটা স্ট্রবেরি তোড়া, যেটাতে তে একটু হেসে দিল। বোগাম তের হাতে সেই স্ট্রবেরির তোড়াটা দিল, কারণ ভাগ্যক্রমে বোগাম এই তোড়াটা ফেলে দিয়েছিল না। আমি শুনেছিলাম তোমার পছন্দের ফল স্ট্রবেরি, তাই আমি এটা নিয়ে এসেছি। আমি আশা করব এটা খেয়ে তোমার ভালো লাগবে। বোগাম, তুমি কি এই তোড়াটি তৈরি করেছো? হ্যাঁ, এটা আমি বানিয়েছি। তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, এটা খুব সুন্দর। তারা সেখানকার একটা বেঞ্চে বসলো। এখন প্রায় রাত 11টা বাজে, কিন্তু তের কাছে চাঁদকেও সূর্য মনে হচ্ছিল। তের অনেক অস্থিরতা বোধ হচ্ছিল। বোগাম তার নিজের খুশি ধরে রাখতে পারছিল না, কারণ তে তার বানানো জিনিস পছন্দ করেছে। সে তো খুশিতে লাফিয়ে উঠতে চেয়েছিল, কিন্তু তের মনটা খারাপ বলে সে কিছুই করেনি। তে চুপচাপ স্ট্রবেরি গুলো খাচ্ছে, তার চোখে পানি ছলছল করছে। তে তুমি কি কাঁদতে চাও? আমি নিজে জানি না আমি কি করতে চাই। আজকে আমার সাথে অনেক কিছু ঘটেছে, যার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। তবে আমি এখন আমার বোনকে নিয়ে ভাবতে চাই, কারণ আমি মাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি জেনির পড়াশোনা শেষ করিয়ে তাকে একটা ভালো জীবন নিশ্চিত করব। জেনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করত, আমি এখন তাকে কিভাবে সেখানে পাঠাবো? কেন, জেনি কি কোরিয়া থেকে পড়াশোনা করতে পারে না? না, আমি এটা চাই না, কারণ এখানে থাকলে বাবা তাকে নিয়ন্ত্রণ করবে। জেনি অস্ট্রেলিয়াতে নিরাপদ থাকবে। বোগাম শুধু তের কথা শুনছিল, সে আর কোনো কথাই বলছিল না। বোগামের চোখ তের ডান হাতের দিকে গেল। তের হাতে রক্তের দাগ দেখা গেল। তের আঙ্গুলগুলো কাটা ছিল এবং আঙ্গুলগুলো কাপড় দিয়ে বাঁধা ছিল। তে তোমার হাতে কি হয়েছে? ওহ, এটা আমার নিজের কাছ থেকে হয়েছে। আমি ক্যাপ্টেনের জন্য উপহার বানাচ্ছিলাম, আর এটাতে ক্ষত হয়ে গেছে। এটা বলেই তে তার কাছে থেকে সেই রুমালটা বের করেছে। বোগাম কিভাবে কি প্রতিক্রিয়া করবে সেটাও বুঝতে পারছে না। ক্যাপ্টেন তের মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছে, সে আসলে ভাগ্যবান। আমিও এই ভালোবাসার অনুভূতি পেতে চেয়েছিলাম। বোগাম অনুভব করেছিল যে তে ক্যাপ্টেনের উপর অনেক যত্নশীল। বোগাম অনুভব করেছিল তেকে কিভাবে ভালোবাসতে হবে। তবে এখন আর এই সব কিছু হবে না। বোগাম কখনোই অনুভব করতে পারবে না যে তে তাকে ভালোবাসে। বোগাম কখনোই তের ঠোঁটের অনুভূতি অনুভব করতে পারবে না। তে কখনোই বলবে না যে বোগাম আমি তোমাকে ভালোবাসি। আসল কথা বলতে গেলে বোগাম কখনোই জাঙ্কুকের মতো হতে পারবে না। তে বোগামের হাতে সেই রুমালটা দিল এবং বোগাম দেখতে লাগলো। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। সত্যি, কিভাবে সুন্দর হলো বলো? হয়তো তুমি বানিয়েছো তাই এতটা বেশি সুন্দর হয়েছে। এই কথাটা শুনে তে একটু লজ্জা পেয়ে গেল। আমি বিশ্বাস করি ক্যাপ্টেন এটা অনেক পছন্দ করবে। এই বলে বোগাম তের কাছে রুমালটা ফেরত দিল এবং তে বোগামকে ধন্যবাদ জানালো। এভাবে থাকতে থাকতে হঠাৎ করে তে বোগামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে বোগামের অনেক বেশি ভালো লাগছিল, আর মনে মনে বলছিল আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর আমিও চাই তুমি আমাকে ভালোবাসো। হঠাৎই তের ঘুমটা ভেঙে গেল, আর তে বোগামের দিকে আলতো করে তাকিয়ে সেখান থেকে চলে গেল, কারণ তের এখন অনেক বেশি ঘুম পেয়েছে। ইতিমধ্যে এখন সকাল 4টা বাজে। তের ঘুম ভেঙে গিয়েছে। তে জানালার পাশে বসেছিল আর মনে মনে ভাবছিল তার মায়ের কথা। তে তার মাকে অনেক বেশি মিস করছে। তে ভাবতেই পারছে না যে দুবার তার নিজের মাকে হারিয়েছে। আজকে সোমবার, তের উচিত আজকে প্রশিক্ষণ নেওয়ার জন্য ক্যাম্পে ফিরে যাওয়া। জেনি ঘুমাচ্ছে, আর এই বয়সে সে তার মাকে হারিয়েছে, যেটা ভেবে তের আরো বেশি খারাপ লাগছিল। হঠাৎই দরজা টোকানোর শব্দ পেল। সঙ্গে সঙ্গে তে গিয়ে দরজাটা খুলে দিল। তে তুমি কি যাচ্ছ? ইতিমধ্যে বোগাম প্রশিক্ষণের ইউনিফর্ম পরে এসেছে। হ্যাঁ, আমি যাব, কিন্তু আমার যেতে একটু দেরি হবে। ওহো, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আশা করব তুমি প্রশিক্ষকদের হাতে ধরা পড়বে না। সাবধানে এসো, আমি যাচ্ছি। এই বলেই বোগাম চলে গেল। তখন তে রান্নাঘরের দিকে গিয়ে
গিয়েছে কারণ তে সকালের নাস্তা বানাবে। তে খুব ভালো রান্না করতে না পারলেও অল্প কিছু রান্না করতে পারে। হঠাৎ দরজা খোলার শব্দে তে দৌড়ে গেল, গিয়ে দেখলো ইয়ঙ্গি হাঁপাচ্ছে। তে রান্নাঘরে যাওয়ার পর ইয়ঙ্গি কোথায় চলে গিয়েছিল তে তো সেটাই জানে না। ইয়ঙ্গি অনেক বেশি ঘেমেছিল। ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে, তুমি ঠিক আছো? জেনি তাদের কথায় ঘুম থেকে উঠে পড়লো। ইয়ঙ্গি শ্বাস নিতে পারছে না, সে চেয়ারে বসে একটু পানি খেয়ে নিল। আমি কারখানার বড় বন্দরে গিয়েছিলাম। কাল রাতে আমি তোমার আর বোগামের কথা শুনেছি। পরের জাহাজটি 10টার সময় ছাড়বে এবং জাহাজটি অস্ট্রেলিয়াতে যাবে। জেনি পড়াশোনার জন্য আমরা সেখানে যেতে পারি। ভাইয়া আমাদের কাছে টাকা নেই। তখন ইয়ঙ্গি পকেট থেকে কিছু টাকা বের করলো। এখানে অনেক টাকা আছে একটা বাড়ি কেনার মতো, আর জাহাজের টিকিট কেনার জন্য এটা যথেষ্ট। তুমি এত টাকা কোথা থেকে পেলে? এটা আমি আমার আয় থেকে বাঁচিয়ে রেখেছিলাম। এই টাকাগুলো থেকে খুব খুশি, কিন্তু তে যেতে চায় না। আমি যেতে চাই না, আমি যেতে পারবো না, কারণ আমি জাঙ্কুকে এখানে থেকে জীবিত দেখতে চাই। আমি যদি প্রশিক্ষণে বাদ দিই তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে, তাই আমি যেতে পারবো না। তখন জেনি রাগে আর কাঁদতে কাঁদতে বলল, কেন তুমি আমাদের সাথে যাবে না? তারা এতক্ষণে বন্দরে চলে এসেছে। তিনজনই মুখ ঢেকে এসেছে যেন তাদের কেউ চিনতে না পারে। তে যদি চায় তাহলে সে অস্ট্রেলিয়াতে যেতে পারে, কিন্তু তে এটা চায় না। তুমি আমাদের সাথে গেলে সেখানে নিরাপদ থাকতে পারতে। আমি তোমাদের সাথে যেতে চেয়েছিলাম কিন্তু পারবো না। একটা কারণ আছে যেটা আমি তোমাদের বলতে পারবো না। তোমরা নিজের যত্ন নিও। তিনজন তিনজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারা ভাবছিল এটাই যদি তাদের শেষ দেখা হয়। প্রয়োজন হলে তোমরা দুজন নাম পরিবর্তন করে ফেলবে, যাতে আমাদের বাবা তোমাদের দুজনকে খুঁজে না পায়। জেনি তেকে ছেড়ে অন্যদিকে তাকিয়ে আছে এবং তে খেয়াল করলো সেখানে বোগামের ভাই সবিন দাঁড়িয়ে আছে। যাও, তুমি সত্যি বলছো? আমি তো বলেছি তুমি আগে তোমার পড়াশোনা শেষ করো, তারপরে সম্পর্কে জড়াবে। এখন তুমি শেষবারের মতো সবিনকে বিদায় দিয়ে আসো। জেনি দৌড়ে গেছে সবিনকে শেষ বিদায় দেওয়ার জন্য। জেনি এখন সত্যি বড় হয়ে গেছে। আমি একজন বাবা মায়ের মতো অনুভূতি অনুভব করতে পারি, কারণ আমি জেনিকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছি। হয়তো তাদের আলাদা হওয়ার পিছনে আমি দোষী। তে তুমি কথা দাও, আমরা চলে গেলে তুমি নিজেকে দোষী মনে করবে না। কিভাবে আমার মনের কথা বুঝতে পারলো? ও সত্যিই আমার একজন ভাই। তখন তে ইয়ঙ্গের আঙ্গুলের সাথে নিজের আঙ্গুল মিলালো। তুমি কিন্তু আমাকে কথা দিলে তুমি কিন্তু নিজেকে কখনো দোষী মনে করবে না। তুমি ভালো থেকো এবং নিজের যত্ন নিও। কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার জাহাজ চলে আসে এবং লোকজনরা সেই জাহাজে উঠতে শুরু করলো। জাহাজটা সত্যিই অনেক বড় ছিল। আমাদের আবার দেখা হবে, তাই না? প্রশ্নটা অনেক সহজ, কিন্তু তে উত্তর দিতে পারছে না। আমারও একই প্রশ্ন, আমাদের কি দেখা হবে? আমরা কি আর কখনো দেখা করতে পারবো? জাহাজে ইয়ঙ্গি আর জেনি উঠলো। জাহাজ ছাড়ার সাথে সাথে ইয়ঙ্গি আর জেনি তের দিকে তাকালো। জেনি চিৎকার করে বলল, আমাদের একে অপরের সাথে কিন্তু আবার দেখা হবে, ঠিক আছে? তের বুক কাঁপছিল এবং তে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। যতদূর পর্যন্ত দেখা যায় তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তে তো তার ভাই বোনদের নিরাপত্তা ভেবেছে। তে পিছনে ফিরে দেখলো বোগামের ভাই সবিন দাঁড়িয়ে আছে। সবিন অনেকটা ছোট। তখন তে সবিনকে ডাকলো, তুমি কি আমার বোনকে ভালোবাসো? সবিন ছল ছল চোখে তাকিয়েছিল। হ্যাঁ, ভালোবাসি। তে একটা হাসি দিয়ে সবিনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তুমি আমাকে নিজের বড় বোনের মতো দেখতে পারো। চলো আমরা বাড়ি যাই। আমি আমার ভাই বোনদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিতে পেরেছি। আমি অনেক শক্ত। আমি এসব জাঙ্কুকের জন্য করছি। আমি এখান থেকে যেতে চাই না। আমি ঠিক আছি। তে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিল। তে সবিনকে নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় আর নিচে ক্যাম্পে চলে যায়। ক্যাম্পের গেটে অনেক প্রহরীরা ছিল। এখন তে ভিতরে ঢুকবে কিভাবে? শাস্তির ভয়ে তে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করতে চেয়েছিল এবং তে সেটা পেরেছে। তে দেওয়ালের উপরে অনেক কষ্ট করে উঠেছে, তবে তে তো উচ্চতাকে অনেক বেশি ভয় পায়। এজন্য নিচে ঝাঁপ দিতে ভয় পাচ্ছে। ভাগ্যক্রমে বোগামকে নিচে হাঁটতে দেখে তে জোরে জোরে ডাক লাগালো। বোগাম হাঁটা থামিয়ে চারপাশে দেখতে লাগলো, কিন্তু তেকে কোথাও দেখতে পেল না। বোগাম, এই দিকে আমি। তখন বোগাম তো অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ বোগাম ভাবছিল ও তের জন্য পাগল হয়ে গেছে। ও তের কথা চারদিকে শুনতে পারছে। আরে তুমি এটা কি করছো? আমি উপরে, উপরের দিকে তাকাও। এরপর বোগাম উপরের দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। ওহ, তুমি! আমি ভাবছিলাম আমাকে ভূত ডাকছে, কিন্তু তুমি ওইখানে কি করছো? আরে আমাকে নিচে নামতে সাহায্য করো। আমি শাস্তির ভয়ে দেওয়াল টপকে এখানে প্রবেশ করছি। বোগাম তের কাছে এসে হাত উপরে তুলে দাঁড়িয়ে আছে। এটা কি? এটা আমার বাহু। আরে তুমি এক হাত দাও, আমি তোমার হাতটা ধরলে নিচে নেমে আসতে পারবো। তুমি না বলেছিলে তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে এখানে লাফ দাও। আরে এটা করলে আমি তোমার গায়ের উপর পড়ে যাব আর তুমি আর আমি অনেক ব্যথা পাবো। এরপর তে লাফ দিয়ে নিচে নেমে পড়লো। তবে লাফ দেওয়ার সময় তে অনেক জোরে চিৎকার করেছিল। ধন্যবাদ বোগাম। তখনই হঠাৎ করে তেকে কেউ একটা ডেকে উঠলো এবং দুজনে নার্ভাস বোধ করতে লাগলো। লোকটা ছিল তাদের প্রশিক্ষক। বোগাম আর তে সাথে সাথে প্রশিক্ষককে সালাম দিল। গুড মর্নিং স্যার।
আসলে বোগাম আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলেছে, সেই জন্য আজকে আমি তোমাকে কোনো শাস্তি দেব না। তোমার মায়ের মৃত্যুর জন্য সমবেদনা জানাচ্ছি। এই বলে প্রশিক্ষক সেখান থেকে চলে গেল। তাহলে তুমি এই কারণে দেওয়ালে উঠেছো যেন তোমার শাস্তি না হয়? আমি তো আগে এসে তোমার কথা প্রশিক্ষককে বলেছি। উফ বোগাম, তুমি আমাকে আগে বললেই পারতে, আমি শুধু শুধু দেওয়াল টপকাতে গেলাম। তবে প্রশিক্ষককে আমার সম্পর্কে বলার জন্য ধন্যবাদ। এই বলেই তে সেখান থেকে চলে যায়। আমি আসলে তের উপর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। আমি এই বিষয়ে আর চিন্তা করব না। সেই দিন বিকেল বেলা সব সৈনিকরা মাঠে জড়ো হয়েছে, 12টার জন্য অপেক্ষা করছে। আজকে ক্রিসমাস, এখানে একটা লম্বা টেবিলের উপর সবার জন্য খাবার রাখা হয়েছে। আচ্ছা বোগাম, তে কোথায়? আমার মনে হয় তে রুমে আছে, আমি ওকে নিয়ে আসছি। বোগাম টেবিল থেকে উঠে গেল এবং মাংসের একটা টুকরা খেতে খেতে গেল। বোগাম তে রুমে গিয়ে ডাকতে গেল। তবে বোগাম দেখতে পেল তে বিছানার এক কোণায় ঘুমিয়ে আছে। বোগামের কাছে এই জিনিসটা সুন্দর মনে হয়েছে। সম্ভবত তে ক্রিসমাস ভুলে গিয়েছে, সেজন্য হয়তোবা এখনো এভাবে ঘুমাচ্ছে। বোগাম ধীরে ধীরে তের কাছে গেল। তবে বোগাম তো তেকে ঘুম থেকে উঠাতে ভয় পাচ্ছিল। তেকে ঘুমন্ত অবস্থায় অনেক আকর্ষণীয় লাগছিল। বোগাম তো তের দিকেই তাকিয়েছিল। তে, তুমি ঘুমন্ত অবস্থাও অনেক বেশি সুন্দর। বোগাম দেখলো তে যে উপহারটা জাঙ্কুকের জন্য বানিয়েছে সেই রুমালটা ধরে ঘুমিয়ে আছে। বোগামের একটু কষ্ট লেগেছে। আমি জানি তে তুমি কেন এখন ঘুমাচ্ছ, কারণ তুমি বন্দরে ক্যাপ্টেনকে নিয়ে আসতে যাবে। ক্যাপ্টেন আসলে ভাগ্যবান তোমাকে পেয়ে। আমি কি কখনো তোমার জন্য জন্ম নিতে পারবো? এই বলেই চলে গেল বোগাম তেকে না জাগিয়েই।